হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে জাপানের যে পেপারটি আছে ডিএসসি B3, তো তার একটি 2023 সালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাপানের অর্থনীতির বিকাশে জাইবাৎসুর যে ভূমিকা। তো সেই 5 মার্কসের প্রশ্নটি আলোচনা করব, যেটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বা জাইবাৎসু টিকা আসতে পারে। তোমরা কিন্তু বলবো তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ো। আচ্ছা, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমাকে নোটস কিনতে চাও তা তোমরা অবশ্যই বলবো যে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে তোমাকে নোটস সরবরাহ করা হয়ে থাকে। তোমাদের প্রথম প্যারা, শোগুন শাসনের অবসানের পর এই মেইজি যুগে জাপানে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হয়। আগে যেখানে শোগুন যুগে জাপানের যে অর্থনীতি ছিল কি কৃষির উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু মেইজি যারা শাসকরা ছিল তারা কিন্তু চেষ্টা করলো জাপানের অর্থনীতিকে পুরোপুরি তারা চাইছে করতে শিল্পতে তারা কিন্তু রূপান্তরিত করতে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ রাজস্ব থেকে মেটানো সম্ভব ছিল না। এই যে পরিবর্তন করতে হবে, মানে শিল্পভিত্তিক অর্থনীতি যে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে, তার জন্য কিন্তু একটা অর্থের প্রয়োজন ছিল, যেটা কিন্তু রাজস্ব থেকে কিন্তু মেটানো কখনোই কিন্তু সম্ভব ছিল না। এমন অবস্থায় বেসরকারি শিল্প সংস্থাকে সাহায্য করার নীতি গ্রহণ করার ফলে জাপানে কতগুলি সমৃদ্ধ ব্যবসায়ী বা বণিক পরিবার গোষ্ঠীর উদ্ভব ঘটে। একাধিক ব্যবসায়ী পরিবারের মিলনের ফলে এবং তাদের মধ্য থেকে এক একটি বিশিষ্ট পরিবারের নেতৃত্বে এরূপ এক একটি সংগঠন গঠিত হয়। এই সংগঠন এরাই জাইবাৎসু নামে পরিচিত। জাই শব্দ অর্থ সম্পদ আর বাৎসু শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী। এক কথায় জাইবাৎসু বলতে বোঝায় সম্পদশালী গোষ্ঠীকে। মেইজি সরকার বেসরকারি শিল্প সংস্থাকে আর্থিক ঋণ দেওয়ার ব্যাপারে তার সমর্থক 4টি পরিবারের প্রতি পক্ষপাতিত্ব গিয়েছিল। এরা ছিলেন মিৎসুবিশি, সুমিটামো আর জোশুদা। ঠিক আছে, আসবো পরের প্যারা। মেইজি সরকার দেশের অর্থনৈতিক উন্নতির জন্য শিল্পের উপর গুরুত্ব আরোপ করে। রেলপথ নির্মাণ, জাহাজ নির্মাণ, খনি খনন, লৌহ ইস্পাত শিল্পের বিবর্তন, চিনি উৎপাদন ইত্যাদি নতুন শিল্পনীতি নিদর্শনগুলিকে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করতে গিয়ে সরকারের ব্যয় বৃদ্ধি পায়। এমন অবস্থায় মেইজি সরকার প্রথমে ব্যাংক, রেলপথ, ইস্পাত এবং আরও কয়েকটি শিল্পকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখে বাকি শিল্পগুলি একদল বণিক পরিবার গোষ্ঠীর কাছে বিক্রি করে দেয়। 1880-র দশকে জাপানি অর্থনীতিবিদ মাতসুকাটার পরামর্শে মেইজি সরকার একাধিক শিল্প সস্তা দরে এই জাইবাৎসু পরিবারগুলির কাছে বিক্রয় করে আর্থিক সাহায্য লাভ করে। এই সূত্রে জাইবাৎসু সরকারের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। তারা রাজনীতিবিদদের কাছ থেকে বহু সুযোগ সুবিধা আদায় করে নেয়। এইভাবেই জাইবাৎসুরা দেশের অর্থনীতিতে ধীরে ধীরে তারা কিন্তু প্রাধান্য পায়। আসবো শেষ পাড়া এবং লাস্ট পাড়া, সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরে পাওয়ার জন্য। এক কথায় মেইজি সরকারের কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির প্রবর্তন, মেইজি যুগের গোড়ার দিকে সরকারের প্রয়োজনীয় মূলধনের অভাব, জাপানি অর্থনীতিবিদ মাতসুকাটার সিদ্ধান্ত অনুযায়ী একাধিক সরকারি শিল্প জাইবাৎসুদের কাছে সস্তরে বিক্রয়, জাইবাৎসু গোষ্ঠীর কাছে সরকারের আর্থিক সাহায্য প্রাপ্তি এবং বিনিময়ে জাইবাৎসু গোষ্ঠীকে নানাবিধ সুবিধা দান, এইসব কারণে জাইবাৎসুর উদ্ভব হয় এবং তারা ক্রমোন্নতির পথে অগ্রসর হয়। আধুনিক ঐতিহাসিক তাকাসি উল্লেখ করেছেন যে জাইবাৎসু গোষ্ঠীর উদ্যোগে জাপানি সরকার যেমন অর্থনৈতিক পরিকল্পনাগুলি বাস্তবায়িত হয়েছিল, তেমনি ব্যক্তিগত উদ্যোগগুলিও সার্থক রূপ পেয়েছিল। তাই জাপানের অর্থনৈতিক উন্নয়নে মেইজি সরকারের পাশাপাশি জাইবাৎসুদের অবদান শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণীয়। তো এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।